প্রথমেই জানিয়ে দেব ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই বাছাই করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী। এখন জানিয়ে দেব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিবকে সরিয়ে দেওয়া হল। তারপর জানিয়ে দেব বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ পাচ্ছেন ৯ জন। এবং সর্বশেষ জানিয়ে দেব ৬ সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা। তারা কারা? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই বাছাই করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পর আজ সোমবার মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমদ। বেলা 11:30টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় বেলা 2:30টায়। পরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন আহমদ। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে জানিয়ে একে একে সেগুলো তুলে ধরেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে। কিছু সুবিধাবাদী মানুষ এসব মামলা করেছে। ব্যবসায়ী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের নামে মামলা করা হয়েছে। এসব মামলা যাচাই বাছাই করা হবে এই জন্য যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নিরীহ মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন সেজন্য এসব মামলা পুনরায় যাচাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন। ১০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ২১ ঘণ্টা আগে। ১০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। মামলাগুলো পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ সরকারকে প্রতিবেদন দেবে বলে জানান তিনি। বিডিআর বিদ্রোহের ঘটনা আবার তদন্ত করা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। সভার সিদ্ধান্ত তুলে ধরে সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে ২০০৯ থেকে ২৪ সালে দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো যাচাই বাছাই করা হবে। তিনি বলেন, বিগত সময়ে যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেওয়া হয়েছে কিনা, কাদের লাইসেন্স দেওয়া হয়েছে, তারা লাইসেন্স পাওয়ার যোগ্য ছিল কিনা তা দেখা হবে। সালাউদ্দিন আহমদ বলেন, যাচাই বাছাইয়ের সময়ে যারা লাইসেন্স পাওয়ার যোগ্য ছিলেন তাদের অস্ত্রের লাইসেন্স বহাল থাকবে, আর যাদের রাজনৈতিক উদ্দেশ্যে এবং অপরাধের উদ্দেশ্যে লাইসেন্স দেওয়া হয়েছে সেসব লাইসেন্স বাতিল করা হবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করলে সঙ্গে সঙ্গে সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের কাজে অনেক সময় রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়, সেটি বন্ধ করতে হবে। সালাউদ্দিন আহমদ আরও বলেন, পুলিশের কাজেও স্বচ্ছতা থাকতে হবে। মানুষের হয়রানি হয় এমন কোনো কাজ করা যাবে না। পুলিশ এমন কোনো কাজ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিধির বাইরে প্রোটোকল দেবেন না এসপি। বৈঠকে সিদ্ধান্ত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জেলা পর্যায়ে পুলিশের সুপাররা অনেক সময় রাজনৈতিক কারণে প্রোটোকল দিয়ে থাকেন। এখন থেকে বিধির বাইরে গিয়ে এসপিরা কাউকে প্রোটোকল দেবেন না। লটারির মাধ্যমে ওসি ও এসপি পদায়ন বন্ধ করা হবে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, পুলিশের চেইন অফ কমান্ড থাকতে হবে। এখন থেকে পুলিশের ওসি ও এসপি পদায়নে লটারি পদ্ধতি থাকবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় লটারির মাধ্যমে নিয়োগের কারণে যাকে যেখানে দেওয়া দরকার তাকে সেখানে দেওয়া যায় না। তাছাড়া বিগত সময়ে লটারিতে পদায়ন স্বচ্ছ ছিল না। যিনি যেখানে যোগ্য তাকে সেখানে পদায়ন করা হবে। আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে স্থায়ী ঠিকানা জালিয়াতি করে পুলিশের কনস্টেবল পদে যারা চাকরি নিয়েছেন সেসব নিয়োগ যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, নাম ঠিকানা জালিয়াতি করে পুলিশে অনেকে চাকরি নিয়েছেন বলে শোনা যায়। এ ধরনের ঘটনা ঘটেছে কিনা তা দেখতে পুলিশকে বলা হয়েছে। তবে অহেতুক পুলিশের সবাই যেন ঘাবড়ে না যান সে বিষয়ে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে কেউ যাতে এই কাজ না করেন। সালাউদ্দিন আহমদ আরও বলেন, পুলিশের সব পর্যায়ে ২৭০১ জন কনস্টেবলের পদ খালি রয়েছে। দ্রুত এসব পদে নিয়োগ দেওয়া হবে।
এছাড়া 2006 সালে চাকরি হারানো 630 জন পুলিশ সদস্য চাকরি ফিরে পাবেন বলে জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ছবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে। দলিল লেখকদের মতো পাসপোর্টে নিবন্ধিত সহায়তাকারী। সালাউদ্দিন আহমদ বলেন, পাসপোর্ট নিয়ে বাংলাদেশে অভিযোগ অনেক দিনের। দেশের অধিকাংশ মানুষ জানেন না কিভাবে পাসপোর্ট করতে হয়, সেজন্য পাসপোর্ট অফিসের কিছু লোকজনের কারণে তাদের ভোগান্তিতে পড়তে হয়। পাসপোর্ট অফিসের এই ভোগান্তি নিরসনের জন্য সরকার একটা পন্থা বের করেছে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, প্রাথমিকভাবে ঢাকা ও বিভাগীয় শহরে এটা চালু হবে। সেটি হল দলিল লেখকদের মতো পাসপোর্টেও কিছু লোকজন থাকবে নিবন্ধিত, যারা পাসপোর্টের কাজটি করে দেবেন। এতে একদিকে মানুষের কর্মসংস্থান হবে, আবার ভোগান্তি কমে আসবে। মব ভায়োলেন্সের বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন আহমদ বলেন, যদি কোথাও মব ভায়োলেন্স হয়ে থাকে তাহলে সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। তিনি বলেন, মহাসড়ক বন্ধ করে দাবি আদায় করা যাবে না। কারো কোনো বৈধ দাবি থাকলে বৈধ পথে আসতে হবে। আজ একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎকারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকের কথা বলার অধিকার রয়েছে, যে যার মতো করে কথা বলবেন। প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। বৈঠকে অন্যদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ গোলাম রাসুল, র্যাবের মহাপরিদর্শক একেএম শাহিদুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব দেলোয়ার হোসেন, সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সিবগাতুল্লাহ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার, এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল, কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিবকে সরিয়ে দেওয়া হল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ সদ্য সাবেক প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত ছিলেন ৩ সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা সচিবেরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার ১ সপ্তাহের মাথায় গুরুত্বপূর্ণ এসব পদে পরিবর্তন আনা হয়েছে। এর আগে নতুন সরকার গঠনের আগের ৩ দিনে জনপ্রশাসনের ২টি শীর্ষ পদের ২ জন কর্মকর্তা নিজে থেকে সরে গেছেন। একজন হলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, অন্যজন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এরপর চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয় অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তারকে। তিনি এর আগে বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। সচিবালয়ের সূত্রগুলো বলছে, প্রশাসনে আরও কিছু পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে খালি হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ ৪টি সচিবের পদে যেমন নিয়োগ দেওয়া হবে, তেমনি চুক্তিতে থাকা কয়েকজন সচিবের জায়গায়ও পরিবর্তন আসতে পারে। এছাড়া মাঠ প্রশাসনের জেলা প্রশাসক সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে পরিবর্তন আসতে পারে। একইভাবে পুলিশ সহ অন্যান্য সরকারি দপ্তরেও পরিবর্তন আসবে বলে মনে করছেন কর্মকর্তারা।
এসব নিয়ে এখন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নানা আলাপ আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ পদ পেতেও তৎপর। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর প্রশাসনে ব্যাপক পরিবর্তন করা হয়। প্রথম ৬ মাসেই সিনিয়র সচিব ও সচিব পদের ১৪ জন, গ্রেড ১-এর পদের ১ জন ও অতিরিক্ত সচিব পর্যায়ের ৫১ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। একই সময়ে সিনিয়র সচিব ও সচিব পদের ২৩ জন, গ্রেড ১-এর পদের ২ জন ও অতিরিক্ত সচিব পর্যায়ের ৫১ জনকে বিশেষ ভারপ্রাপ্ত অফিসার ওএসডি করা হয়। এরপরও আরও বেশ কিছু কর্মকর্তাকে ওএসডি করা হয়। অন্যদিকে সচিবসহ বেশ কিছু পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র মতে বর্তমানে শুধু সচিব ও সমপর্যায়ের পদে অন্তত ১৬ কর্মকর্তা চুক্তিতে আছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জনপ্রশাসনে নতুন সরকার এসে পরিবর্তন আনবে এটা অস্বাভাবিক নয়। তবে তারা আশা করেন নতুন সরকার অতীতের সরকারগুলোর মতো দলীয়করণ করবে না এবং তা করতে গিয়ে অযোগ্যদের নিয়োগ দেবে না এবং কোনো কর্মকর্তা প্রতিহিংসার শিকার হবেন না। ক্ষমতাসীন বিএনপির ইশতেহারেও এ বিষয়ে প্রতিশ্রুতি আছে। বলা হয়েছে, মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ, বেসামরিক ও সামরিক প্রশাসনের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে যোগ্যতাই একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। কেউ যাতে অন্যায়ভাবে বঞ্চিত না হয় সেটাও নিশ্চিত করা হবে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন ৯ জন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এবার ৯ জন এ পুরস্কার পাচ্ছেন। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন। আজ সোমবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে। পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশু সাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসিম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর প্রস্তাবক কমিটির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ অনুমোদন করে। ৬ সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তারা কারা? বিএনপি ক্ষমতায় যাওয়ার এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে আগের প্রশাসকদের সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। যারা এই পদগুলোতে নিয়োগ পেয়েছেন তারা সবাই বিএনপির নেতা। দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন। তার মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন ১ শাখা থেকে নতুন প্রশাসকদের নিয়োগের প্রজ্ঞাপন হয়। ২০২৪ সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই সিটি কর্পোরেশনগুলোর মেয়রদের পদচ্যুত করেছিল। এরপর নিয়োগ দেওয়া হয় রাজনৈতিক প্রশাসক। বিএনপি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যাওয়ার পর এখন রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেওয়া হল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ছবি সংগৃহীত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হয়েছেন আব্দুস সালাম। বিএনপির বর্ষিয়ান এই নেতা একসময় অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ছিলেন আব্দুস সালাম। পরে ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে যায়। আব্দুস সালাম এখন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি। আব্দুস সালাম বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদে রয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী হলেও আব্দুস সালাম এবারের নির্বাচনে প্রার্থী হননি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনে দলীয় প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে ডিএসসিসির মেয়র ছিলেন শেখ ফজলে নূর তাপস। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের 2 দিন আগে দেশ ছেড়ে যান তিনি। এরপর অন্তর্বর্তী সরকারের আমলে 2025 সালের 13 ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে ডিএসসিসির প্রশাসকের হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসকেরও দায়িত্ব পেয়েছিলেন। গত বছরের অক্টোবরের শেষের দিকে ডিএসসিসির প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় শাহজাহান মিয়াকে। গত নভেম্বরে এ পদনিয়োগ পান মোহাম্মদ মাহমুদুল হাসান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএসসিসির প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। এখন তার স্থলাভিষিক্ত হলেন আব্দুস সালাম।